বাংলা বাঁচাও যাত্রা এই শব্দটাতেই একটা আপত্তি রয়েছে। বাংলা কি বেঁচে নেই? বাংলা কি মারা গেছে? বাংলাকে নতুন করে বাঁচাতে হবে? কারা আনবে? বলছে বামপন্থীরা। যেখানে বামপন্থীদের গ্রহণযোগ্যতা ভোটের নিরিখে আমাদের এখানে দিনের পর দিন কমছে, আসনের নিরিখে বামপন্থীরা শূন্য, তবুও বামপন্থীদের নিয়ে আজকে কথা হচ্ছে কেন? এই মালদা মুর্শিদাবাদের নিজেদের ভোট পুনরুদ্ধার করতে পারবে কিনা। সিপিএম এর শুরু হচ্ছে বাংলা বাঁচাও যাত্রা। আমরা যদি পুরো পশ্চিমবঙ্গের দিকে তাকাই এবং রুট ম্যাপের দিকে তাকাই, তাহলে কিন্তু দেখবো যে মালদা মুর্শিদাবাদ একেবারে হেভি ওয়েট জায়গা, বামেদের দুর্গ কার্যত। এই মুহূর্তে আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ স্যার রয়েছেন। স্যার, এইখানে যে একটা সংখ্যালঘু ভোট, এই যে বামেদের যে একটা শক্ত ঘাঁটি মালদা মুর্শিদাবাদ, সেখানেও বাংলা বাঁচাও যাত্রা হচ্ছে এবং অনেকগুলো দিক উঠে আসছে, বিড়ি শ্রমিকদের কথা, স্কুল ছুটের কথা। তো আমি বলছি যে 26-এর ভোটে এর প্রভাব কতটা পড়বে, মানে বামেদের দিকে ভোট কতটা আসতে চলেছে শক্ত ঘাঁটিতে? বাংলা বাঁচাও যাত্রা এই শব্দটাতেই একটা আপত্তি রয়েছে। বাংলা কি বেঁচে নেই? বাংলা কি মারা গেছে? বাংলাকে নতুন করে বাঁচাতে হবে? বাংলার কি এটা নতুন করে আবার পুনরায় পুনর্নবজাগরণ আসবে? কারা আনবে? বলছে বামপন্থীরা। যেখানে বামপন্থীদের গ্রহণযোগ্যতা ভোটের নিরিখে আমাদের এখানে দিনের পর দিন কমছে, আসনের নিরিখে বামপন্থীরা শূন্য, তবুও বামপন্থীদের নিয়ে আজকে কথা হচ্ছে কেন? তার কারণ হচ্ছে যে আমরা আগের নির্বাচনে দেখেছি বাম এবং কংগ্রেস তারা একসঙ্গে জোট করেছে এবং ধর্মনিরপেক্ষ একটা জোট। এই ধর্মনিরপেক্ষ জোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনটেক কাদের? সংখ্যালঘুদের। আমরা দেখেছি যে আইএসএফ এখানে একটি আসন পেয়েছে, ভাঙড় কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছে, কিন্তু সংখ্যালঘু ভোটের মূল যে জায়গাটা কনসেন্ট্রেট হয়ে আছে মালদা মুর্শিদাবাদ এই অঞ্চলটায়। এই মালদা মুর্শিদাবাদের নিজেদের ভোট পুনরুদ্ধার করতে পারবে কিনা। আমরা দেখেছি অধীর চৌধুরীর মতো রাজনীতিবিদ তিনি হেরেছেন। কেন হারছেন তার বিশ্লেষণ করলে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যালঘু ভোটটা ভাগ হয়ে গিয়ে তৃণমূল কংগ্রেসের দিকে আসছে, যে কারণে অনেক সমালোচনা সত্ত্বেও দেখা গেল যে ইউসুফ পাঠান তিনি পশ্চিমবঙ্গের মানুষ না হয়েও তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে জিতলেন বহরমপুর থেকে। এই যে আরও একটা তাৎপর্যপূর্ণ দিক হচ্ছে বিহার নির্বাচনের ফলাফল, মর্মান্তিক কংগ্রেসের ফলাফল, অর্থাৎ কংগ্রেস কোথায় নেমে এসছে। বিহারেও কংগ্রেস এবং বাম দলগুলো জোট ছিল, যেখানে এর আগের নির্বাচনে 2020-তে বাম দলগুলো, অর্থাৎ আমি আগেই বলেছিলাম যে দীপঙ্কর ভট্টাচার্য আসন পেয়েছিল 11টা এবং অন্যান্য বাম দল 4টে, প্রায় 15টি আসন তারা পায়। এবারে তাদের আসন সংখ্যা কোথায় গিয়ে দাঁড়ালো? তার একটাই কারণ, কংগ্রেসের সঙ্গে হাত ধরা। এবং কংগ্রেস তার নেতৃত্বের ক্ষেত্রে যথেষ্ট দক্ষতার পরিচয় দিতে পারেনি। এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ, বিহারের সংখ্যালঘু যে অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলোর ভোট পাচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং নীতিশ কুমার। তার মানে কংগ্রেস যে সংখ্যালঘু ভোট ব্যাংক, বামেদের যে সংখ্যালঘু ভোট ব্যাংক, সেটা বিহারে দেখিয়ে দিয়েছে যে এটা কংগ্রেস বা বামেদের দিকে যায়নি। এর ফলে কোন অঞ্চলটার কথা বলছি? আমি সীমাঞ্চলের কথা বলছি, যেটা মালদা মুর্শিদাবাদ কুচবিহার উত্তরবঙ্গের এই যে দিকটা, এই দিক থেকে খুব কাছে, প্রক্সিমিটি এদের দূরত্ব কম। কারণ ওপারটাতে সীমাঞ্চল যেটা বলছি, সীমাঞ্চলের যে বিহারি সংখ্যালঘু মানুষ রয়েছেন তারা কিন্তু একেবারে ভোট কংগ্রেস বা বামদের দেয়নি। পশ্চিমবঙ্গে কি হবে? পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সংখ্যালঘু ভোট কনসেন্ট্রেট হচ্ছে। আমরা দেখেছি গত নির্বাচনে মালদা দক্ষিণের আসন পেয়েছে কংগ্রেস। এবছর কংগ্রেসের এই আসন ধরে রাখা অনেক অনেক কঠিন, কারণ মুর্শিদাবাদ মালদা যত সংখ্যালঘু ভোট রয়েছে সেই সংখ্যালঘু ভোট সাধারণত ভারতীয় জনতা পার্টি তারা পায় না। তার এখানে পশ্চিমবঙ্গে সংখ্যালঘু ভোট কনসেন্ট্রেট হলে তৃণমূল কংগ্রেসের লাভ। এই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের ভোট
আপনি মিলিয়ে নেবেন 2026-এর নির্বাচনে আরও বাড়বে। এবং একই সঙ্গে এই অঞ্চলের যে শিল্পগুলো আছে, বিড়ি শিল্পর কথা, পান শিল্পর কথা আপনি বলছিলেন, সেখানে একটা সময় বামেদের আধিপত্য ছিল, বামেরা শ্রমিকদেরকে নিয়ে ভেবেছে, শ্রমিক সংগঠন ছিল। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে নেয় এবং তৃণমূল কংগ্রেসকে নির্ভর করে তাদের সংগঠন এখন শক্তিশালী। এবং এই সব শ্রমিকদের জন্যে আমরা দেখেছি যে অনেক বেশি করে তৃণমূল কংগ্রেস তৎপর। এই এলাকায় ফলাফল কিন্তু কংগ্রেসের অনেক খারাপ হবে। বাম যেহেতু কংগ্রেসের সঙ্গে জোট বা বিচ্ছিন্নভাবে হোক, বামেদের গ্রহণযোগ্যতা কমেছে, তাই তৃণমূল কংগ্রেস এই অঞ্চলে আগামী নির্বাচনে ভালো ফল করবে। এটা এখনও মনে করা হচ্ছে যে এই অঞ্চলটা সংখ্যালঘু ভোটটা এক হবে এবং তৃণমূল কংগ্রেস লাভবান হবে। কিন্তু স্যার আমরা যদি ইউসুফ পাঠানকে দেখি এবং তার পারফরমেন্স দেখি, তাহলে তো বহুবার সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে একেবারে নিচু স্তর অব্দি একেবারে সেখানে কিন্তু তার কাজ নিয়ে তো সমালোচনা হয়েছে। যখন তার সেখানে থাকার কথা গ্রাউন্ডে, তখন তো তাকে পাওয়া যায়নি, তখন তো তাকে ইনস্টাগ্রামে কাপ হাতে ছবি দিতে দেখা গেছে। ইউসুফ পাঠান তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছেন। আপনাদের মনে থাকবে নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 294টা কেন্দ্রে তিনিই প্রার্থী। আপনার কি মনে হয় যে ইউসুফ পাঠানের মুখ দেখে ভোট হয়েছে? ওখানে ভোট পড়েছে তৃণমূল কংগ্রেসের হয়ে। এই তৃণমূল কংগ্রেস ওই এলাকায় যখন ইউসুফ পাঠান ছিল না, সাংগঠনিকভাবে ওই এলাকার ব্লক, জেলা, গ্রাম, রাজ্য স্তরের যারা নেতা ছিলেন তারা কিন্তু মানুষের পাশে ছিলেন। অর্থাৎ যে রাজনৈতিক দলকে সমর্থন করছেন, শুধুমাত্র একজন জনপ্রতিনিধি নয়, অবশ্যই এটা নৈতিকভাবে কাম্য যে জনপ্রতিনিধিকে কাছে পাওয়া, এবং সেটা না পেলেও সেটা কম্পেনসেট করেছে তার যেসব নেতারা রয়েছেন, ওই অঞ্চলের নেতারা রয়েছেন তারা। এবং কোনো ক্ষেত্রে তারা যে অধিকার থেকে বা চাইছে যেটা বা তাদের যে অভিযোগ সেটা জানাতে পারেনি এমন নয়, ওই এলাকার সাংগঠনিকভাবে যারা দায়িত্বে আছেন তাদেরকে কিন্তু জানিয়েছেন। তাই আমার মনে হয় যে বিভিন্ন সময় ইউসুফ পাঠানকে তারা কাছে না পেলে বা ঘন ঘন কাছে না পেলেও তাদের কোথাও কোথাও একটা অভিমান তৈরি হতে পারে, কিন্তু নির্বাচনের ক্ষেত্রে ভোট বাক্সে গিয়ে যখন আবার তার প্রতিফলন পড়বে, সেই ভোট বাক্সে প্রতিফলন কিন্তু তৃণমূল কংগ্রেসই পাবে, তৃণমূল কংগ্রেসই লাভবান হবে। কারণ আমি একটু আগে বলছিলাম এই সংখ্যালঘু ভোটটা এরকম একটা ন্যারেটিভস তৈরি হয়েছে আমাদের এই বাংলায় যে সংখ্যালঘুদের মাসিহা, অর্থাৎ সংখ্যালঘুদের বাঁচাবেন তৃণমূল কংগ্রেস। ভারতীয় জনতা পার্টি যেহেতু হিন্দুত্ববাদী একটি দল এবং যারা মনে করেন যে হিন্দুদের স্বার্থ রক্ষা করা উচিত সিএএ এর মাধ্যমে, ধর্মের কারণে যারা চলে এসছে, কিন্তু সংখ্যালঘুদের কথা সেখানে বলা নেই, অর্থাৎ মুসলিমদের কথা বলা নেই। তাই স্বাভাবিকভাবে সারা ভারতবর্ষ জুড়ে যে ন্যারেটিভস যে বিজেপি সংখ্যালঘুদের বিরোধী বা মুসলিম বিরোধী, সেই ন্যারেটিভস থেকেই লাভবান হবে তৃণমূল কংগ্রেস। সংখ্যালঘু ভোট তাদের দিকেই যাবে।